আপনি এই তিনটা কথা বলতেছেন তো? আচ্ছা, না এখানে একটা বিষয় আছে, কস্ট অফ গুডস সোল্ড যে অ্যাকাউন্টটা সেটা এখানে খোলা নাই, এই ইয়াতে খোলা নাই। এটা এখন কি জানি এটা ভেজাল করছে, এটা আপডেট অনেক সময় নিচ্ছে। আমি আজকে এখানে এসে করছি, অনেক সময় নিচ্ছে। এই যে এই প্রোডাক্ট সার্ভিস আপডেট দিলে কি কুইক বুক, কুইক বুক না, আপনাদেরকে ইয়ে দিছি না, একটা দুইটা লিঙ্ক দিছি, একটা ভিডিও দিছি না ইউএসএ অ্যাকাউন্ট খোলা। ইউএসএ অ্যাকাউন্ট খুলুন, অ্যাকাউন্টিং সেম দেখাচ্ছি। ইউএসএ অ্যাকাউন্টের চেহারা কেমন দেখাচ্ছে, কতক্ষণ লাগবে নিতে? এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এখন আপডেট করতে গেলে কুইক বুকে সময় লাগতেছে অনেক। আমি এই যে আসার পরে একটা আপডেট করছি, নিতেই আছে যে বলছে কিপ ইউর ব্রাউজার ওপেন ওয়াইল সেভ দ্য প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। সেভ দিছি, এই যে একটু আগে যখন আমি রেজিস্টোর করছিলাম হয়েছে কিনা দেখি যে হয় নাই, আবার দিলাম। কুইক বুকে ইয়াতে কি বলে এটা, জেরোতে যেমন সবগুলা চারটার নামই হলো ক্রেডিট নোট। ইনভয়েসের ক্ষেত্রে আগে পরে দুইটা ক্রেডিট নোট, আর বিলের ক্ষেত্রে আগে পরে দুইটা ক্রেডিট নোট। বাট কুইক বুকের নাম একটু ডিফারেন্ট আছে, সবই ক্রেডিট নোট, একটু ডিফারেন্ট আছে। ও কি বুঝতেছি না। এই যে বলতেছে রিস্টোর। আচ্ছা, আমি একটা প্রোডাক্ট আছে গত ক্লাসে ওনাদের ওটা দিয়ে করাইছিলাম, আপনাদের ওটা দিয়ে করাই। আইটেম বেশি সিলেক্ট করে তো লাভ নাই, আইটেম যা থাকে থাকে। আচ্ছা আচ্ছা, প্রোডাক্ট একটা আছে ফেস মাস্ক, হ্যাঁ, কোয়ান্টিটি অন হ্যান্ড আছে 65টা, এটার মধ্যে আমরা সবগুলো ট্রানজাকশন দেখবো, অসুবিধা নেই। তাহলে যদি আমরা এক্সপেন্সে আসি, এক্সপেন্স সেলস মানে কি ইনকাম, লাস্ট ক্লাসে আমরা সেলস রিলেটেড সব কিছু দেখছি। এখন আসবো আমরা এক্সপেন্সে, এই ব্ল্যাক প্যানেল থেকে, নেভিগেশন প্যানেল থেকে এক্সপেন্স। আমরা ওভারভিউতে ক্লিক করি, তাহলে এই যে এরকম সবগুলোই আসবে। এখন ওখানে দেখেন আমরা একটু আগে জেরোতে দেখছি পারচেজ অর্ডার, তারপর সেখান থেকে বিল করছি, রিসিভ পেমেন্ট করছি, তারপর ডিরেক্ট করছি, রিটার্ন করছি। এখানেও সেম ওই জিনিসগুলোই আছে। দেখেন ওভারভিউ থেকে এখানে আসলে এক্সপেন্স, বিল, পারচেজ অর্ডার, সাপ্লায়ার, মাইলেজ। আমরা প্রথমে যাব পারচেজ অর্ডারে, ক্রিয়েট পারচেজ অর্ডার। এখানে যেহেতু একটাও নাই ওই জন্য এরকম আসছে। ক্রিয়েট পারচেজ অর্ডার গেলাম, আমরা জেরোর মতো একটা ফর্ম পাই। এই জায়গায় একটা ফর্ম আছে, নাম, ঠিকানা, ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনার ডেট, কি কি আইটেম, এই জিনিসগুলো এখানে ফিল আপ করতে হয়। এটা একদম মানে সহজ জিনিস। এখন দেখেন এখানে যদি আমি সাপ্লায়ারের নাম কি ছিল, ও আচ্ছা, এর আগে যেটা করছি সেটা ছিল আমার কাস্টমার। এখন আমি সাপ্লায়ার অ্যাড করে নাই, একটা অ্যাড করে নিই, অ্যাড নিউতে দিলাম। রিকোয়ার্ড কি, শুধু এই যে সাপ্লায়ার ডিসপ্লে নেম এটা রিকোয়ার্ড, বাকিগুলো রিকোয়ার্ড না। এর নাম দিলাম ধরেন আমি
সিটি ইন্টারন্যাশনাল, হ্যাঁ, এটা হলো আমার সাপ্লায়ার। তাহলে আমি সাপ্লায়ার নাম দিলাম। যখন আমি এই সাপ্লায়ার নামের সাথে তার ইমেল, ফোন নাম্বার সব দিব, এগুলো অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, এখানে বলছে পারচেজ অর্ডার ডেট। পারচেজ অর্ডার মানে কি? আমি একটা রেকর্ড রাখছি যেটা এখনো কনফার্ম না। আপনাদেরকে আমি ওই যে একটা ভিডিও দিছিলাম না, যে কুইক বুক কীভাবে ফাংশন করে, 23 মিনিট একটা ভিডিও, আর ইজ ইন্টারন্যাশনাল, এটা ভুলে গেছেন, এটা আবার দেখেন, আমি আবার দিব না। এইটা হয়েছে কি, একটা ট্রানজ্যাকশন দিয়ে কুইক বুকের সব কিছু দেখানো হচ্ছে। এটা আমি বানায় করছিলাম আর কি, হ্যাঁ, 23 মিনিটের একটা ভিডিও। হ্যাঁ, এখানে হচ্ছে কি, যখন আপনি এই যে পার্চেজ অর্ডার করলো, করার পর তার এগেনস্টে সেই আরএস ইন্টারন্যাশনাল কী করবে, তারপর তার টাকা নাই, সে টাকা নিয়ে এলো বিদেশ থেকে মাল্টি কারেন্সিতে, ব্যবসা করলো, ব্যবসা করে সেই টাকা আবার ফেরত দিল, টোটাল জিনিসটা দেখানো আছে। আপনি যদি এটা একটু কষ্ট করে দেখেন, আপনারা আপনার মাথায় ঢুকে যাবে, ঢুকে গেলেই এটা দেখবেন সব রিলেট করতে পারবেন। ওকে, তাহলে ধরেন আমি মেতে দেখাই, এটা মেয়ের ধরেন 12 তারিখে পার্চেজ অর্ডার। একটা জিনিস দেখেন, আমরা যখন বিক্রি করছি মানে সেলস করছি, তখন এইখানে ছিল একটাই, একটা হলো আইটেম ডিটেল, কি কি আইটেম বিক্রি করতেছি। বাট যখন আমরা পারচেজের ক্ষেত্রে যাচ্ছি, এক্সপেন্সের ক্ষেত্রে যাচ্ছি, তখন দেখেন এখানে দুটো জিনিস, একটা হলো ক্যাটাগরি ডিটেল আর একটা হলো আইটেম ডিটেল। কারণ আইটেম ডিটেলটা কি এটা তো আমরা বুঝতেছি। এখানে ধরেন আমি লিখলাম ফেস মাস্ক, ডেসক্রিপশন, এটা ধরেন আমি কিনবো হলো 20টা, কিনতে চাচ্ছি আর কি ওনার কাছে, হ্যাঁ, অ্যামাউন্ট। আর এই যে জিএসটি কি, অস্ট্রেলিয়ান জিএসটি কিন্তু অ্যাড করা যায় না। আমরা যেমন অন্য দেশে 2% 5% অ্যাড করি, অস্ট্রেলিয়ান জিএসটি কিন্তু অ্যাড করা যায় না। এটা ফিক্সড হয়, আপনার 10% হবে, নাহলে 0 হবে না। আপনি এর বাইরে কিছু করতে গেলে দেখবেন যে ওখানে শুধুমাত্র আছে যে আপনি কবে এটা সাবমিট করবেন। আপনি লিখছেন কোয়ার্টারলি, তাহলে ফার্স্ট কোয়ার্টার কত, জানুয়ারি থেকে মার্চ, ও বলবে জানুয়ারি থেকে মার্চের একটা ট্যাক্স প্রিপেয়ার করো, দিলে অটোমেটিক প্রিপেয়ার হয়ে যাবে, আপনার কিছুই করতে হবে, বুঝছেন? তো এখানে হবে হয় 10% নাহলে 0, ধরলাম 10%। এখন ধরেন এই যে আইটেম ডিটেলে আমি তো একটা আইটেম লিখছি, হ্যাঁ, এখন ধরেন কথার কথা, এই আইটেমের সাথে আপনার আরেকটা খরচ আছে, সেটা হলো ট্রান্সপোর্ট, ক্যারিং চার্জ, অথবা লোডিং আনলোডিং চার্জ, কিছু একটা আছে, থাকতে পারে। আর সেটা কি আমি প্রোডাক্টের দামের সাথে ইনক্লুড করব না, প্রোডাক্টের দাম তো একটা। তখন আমি কি করব, এই যে ক্যাটাগরিতে যাব, এই ক্যাটাগরির মধ্যে কি আছে, এখানে আসবে আমার সব চার্ট অফ অ্যাকাউন্টগুলো। ওকে, এখন ধরেন আমি একটা কস্ট দিচ্ছি, সেটা কিছু ফুয়েল অ্যান্ড অয়েল। তাহলে আমি এই যে খরচ, এই খরচের সাথে আমি ফুয়েল অ্যান্ড অয়েল একটা খরচ অ্যাড করলাম। ডেসক্রিপশন কি লিখলাম, ট্রাক ফুয়েল, দেখলাম আমি ট্রাকের ফুয়েল দিচ্ছি, আর ডিটেল লেখা যাবে। অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট ধরেন আপনি 50 টাকা, এটার সাথে জিএসটি কত আছে, জিএসটি ধরেন 0, এই যে এটা চলে যাচ্ছে, এখানে ক্লিক করলে আবার চলে যাবে। হ্যাঁ, এখন ধরেন এটা কত ছিল, 450 নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কাস্টমারের যে ফিল্ডটা আছে, এটা হলো আপনি যখন একটা পার্চেজ অর্ডার দিচ্ছেন, সাথে সাথে এটা আপনি কোন কাস্টমারের জন্য দিচ্ছেন সেটাও এখানে নোট করে রাখতে পারেন, সুযোগ আছে। আপাতত আমরা আমাদের স্টকে নিয়ে আসি, কাস্টমার যার কাছে খুশি তার কাছে বেচবো। ওকে, তাইলে আমার এখানে 10% জিএসটি সহ 40 টাকা, 590, এর সাথে আমার অ্যাডিশনাল একটা খরচ আছে কত, 50। তাহলে এটার সাথে আমার এই খরচটা অ্যাড করা যাবে, যেটা আমার ইনভেন্টরি আইটেমের খরচ নয়। অথবা আপনি একটা এক্সপেন্স করছেন, যে খরচটা আপনার প্রোডাক্ট ক্রয় সংক্রান্ত নয়, এই এক্সপেন্সটা আপনি এখন দেখাবেন কিভাবে, সেটা এই ক্যাটাগরি দিয়ে দেখাইতে হবে। কোন চার্ট অফ অ্যাকাউন্টের কাছে ধরেন এখানে আপনার কিছুই নেই, এখানে 0, ওটাও দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা এখন সেভ অ্যান্ড ক্লোজ করি, আগের মধ্যে পার্চেজ অর্ডার জায়গায় চলে যাবে, বাট এটা রিপোর্টে আসবে না। পার্চেজ অর্ডার কি, একটা
একটা ড্রাফট। এখন ধরেন দেখেন পারচেজ অর্ডারে একটা পারচেজ অর্ডার দেখাচ্ছে, অথবা আপনি যদি ওভারভিউতে যান, ওভারভিউতে গেলেও দেখতে পাবেন। এখানে সব গ্রাফিক্যাল আসছে। এক্সপেন্স তো এটা এখনো হয় নাই, আচ্ছা না হলেও পারচেজ অর্ডার হিসেবে দেখাচ্ছে। তারপরে আপনি এক্সপেন্সে গেলে এখানে একটা একটা করে আপনার ট্রানজ্যাকশন থাকবে। পারচেজ অর্ডার করেন, বিল করেন, যাই করেন, একটা একটা করে ট্রানজ্যাকশন নিচে থাকবে। তাহলে আমরা একটা পারচেজ অর্ডার করলাম, যে পারচেজ অর্ডারটা আমি জানাইলাম, আপনারা ওই ভিডিওটা দেখবেন, দেখলে এটা বুঝতে পারবেন। পারচেজ অর্ডারটা করে আমি জানাইলাম যে ভাই আমি এই প্রোডাক্টটা 20টা নিতে যাচ্ছি, আছে কি না বা দিতে পারবেন কিনা, আমি ডেটে নিব, আমি নোট করে রাখছি, সিটি ইন্টারন্যাশনাল কাছ থেকে নিব আমি। হ্যাঁ, এখন এইটা ধরেন যে আমার কনফার্ম হবে অর্ডারটা, তাহলে কি করব, এই যে এখানে যে ডিলেট না ভিউ, ভিউ করার পর ধরেন আমার এখানে ওই যে এডিটর অপশন যেটা চেঞ্জ করা যাবে, ধরেন আমি 20টার জায়গায় এখন দিলাম আমি 25টা, অথবা আমি কমাই দিই, সবসময় তো বাড়াই দিই, একটু কমাই দিলাম ভাই আমি একটু কম নিব। এটা করার পর কপি টু বিল, এখন তো দেখেন কমে গেছে, 380 হয়ে গেছে। কপি টু বিলে ক্লিক করব, ক্লিক করার পর ক্যান্সেল ট্রানজ্যাকশন কেন বলতেছে, আচ্ছা কপি টু বিল, আচ্ছা কপি টু বিলে আসছে, সরি কপি টু বিল আসছে। এখন আমি এটা এডিট করব, আমি যেটা করছি পারচেজ অর্ডারের মধ্যেই এডিট করছি, এটা কপি টু বিলে দেওয়ার পর এডিট করতে হবে। পারচেজ অর্ডার থেকে আগে আমি বিলে আসলাম, বিলে এসে আমি এটা এডিট করলাম, 15টা দিলাম। হ্যাঁ, দিয়ে এখন দেখেন ভ্যাট বুট সহ 380 টাকা হয়েছে। আচ্ছা ডেটটা একটু চেঞ্জ করে দিই, এটা 12 তারিখের ডেট, তো এটা ধরেন 20 তারিখে করছি। হ্যাঁ, ডিউ ডেট মে, ডিউ ডেট আমি দিলাম ধরেন এটা জুন, 1 মাস ডেট দিলাম ওনাকে। হ্যাঁ, জুনের 30 তারিখ পর্যন্ত ওনার ডিউ ডেট দিয়ে আমি এটাকে সেভ করে দিব, এখন কিন্তু এটা আমার এই 380 টাকা গিয়ে আমার সব জায়গায় অ্যাকাউন্টস পেয়েবলে গিয়ে হিট করবে, আর এই কটা প্রোডাক্ট আমার ইনভেন্টরি অ্যাসেটে যোগ হয়ে যাবে। ওকে, একদম একটু আগে যেটা করলাম জিরোতে, সেটাই করতেছি। তাহলে দেখেন এই পারচেজ অর্ডারটা আমার জায়গা মতো আছে। এখন যদি আমি বিলে যাই, বিল এটা কি, এটা হলো এক্সপেন্স ওভারভিউ, ওভারভিউ থেকে আমি বিলে আসলাম, দেখেন এখন বিলে কিন্তু একটা, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে আপনি এক্সপেন্স থেকে এক্সপেন্স ওভারভিউতে আসছি, আসলে পরে দেখেন প্রতিটার পাশাপাশি আছে। আবার যদি আমি সেলস থেকে সেলস ওভারভিউতে যাইতাম, তাহলে প্রতিটাই পাশাপাশি থাকে। ওকে, এখন আসেন, একটু আগে আমরা কি করছি, বিল বাকিতে ক্রয় করছি, তারপর পেমেন্ট করছি। ওখানে পেমেন্টটা ছিল কি ওপেন করে নিচে করা যেত, আর এখানে দেখেন এখানে করতে হবে। আচ্ছা এটা ওপেন করি, ওপেন করার পর এই যে মেক পেমেন্ট, ওইটা কি ছিল, ওর ব্যাংকের ইয়াটা নিচে ছিল। এখন দেখেন এই যে আপনি যে একটা ফেস মাস্কের একটা বিল করছেন, ধরেন একটা ফিজিক্যাল, উনি একটা ইনভয়েস পাঠাইছে আপনাকে, এই ইনভয়েসটা আপনি এখানে অ্যাটাচ করে রাখতে পারবেন। এটা হ্যাঁ, ছবি তুলে এখানে অ্যাটাচ করে রেখে দেবেন। এই যে অ্যাটাচমেন্টে গেলে দেখেন আপনাকে বলবে কোন ফাইলটা, বুঝছেন, অ্যাটাচ করে রাখতে পারবেন, বা মেমো বা কোনো নোট টোট থাকলে দিয়ে রাখতে পারবেন। ঠিক আছে, এখন ধরেন আমি মেক পেমেন্টে গেলে, মেক পেমেন্টে গেলে দেখেন এখানে যা যা ইনফরমেশন তা আছে। এখন এই যে ব্যাংক বা ক্রেডিট অ্যাকাউন্ট কোনটার থেকে আপনার টাকাটা দিবেন, এখানে আমার একটাই ব্যাংক আছে, সিটি ব্যাংক, আপাতত অ্যাড করলাম। ক্যাশ অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, ধরুন আপনি টাকাটা ক্যাশে দিচ্ছেন, পেটি ক্যাশ বা ক্যাশ অ্যাকাউন্ট অ্যাড করা যাবে। ওকে, টাকা দিছি কবে, টাকা দিছি ধরেন মের 27 তারিখ। এই যে এইটা, এখন ধরেন এই কাস্টমারের নামে যদি 10টা বিল থাকতো, ও নিচে নিচে 10টা বিল দেখাতো, আপনি তাহলে কোনটার এগেন্সটে পেমেন্ট নিচ্ছেন সেটাতে খালি টিক দিলে, এই যে টিক উঠে যাবে, টিক দিলে সেই অ্যামাউন্টটা আপনি পেমেন্ট দেখাতে পারেন, কোন ব্যাংক থেকে করতেছি, যেই ব্যাংক থেকে ডেট দিয়ে দিচ্ছি। এখন যদি আমি এটা 7 ক্লোজ দিই, তাহলে পুরোটা, আর যদি পার্সিয়াল হয় তাহলে যেখানে অ্যামাউন্ট চেঞ্জ করতে হবে, এখানে ধরেন 300,
300 হলে 80 টাকা আমার ডিউ থাকবে। ওকে, 7 ক্লোজ করলাম। কি বলতো সেটা, অ্যামাউন্ট পেইড ক্যান বি লেস। আচ্ছা, অলসো দ্য সিলেক্টেড বিলস ক্যান নট বি লেস দ্যান দ্য সিলেক্টেড ক্রেডিট। এখানে আমি 320 দিই। The amount paid plus credit cannot be less than the selected bills. হ্যাঁ, আমি পার্সিয়াল পেমেন্ট দিতে পারবো না? দিতে পারবো। আচ্ছা, ফুল অ্যামাউন্ট দিয়ে দেখি যে কি বলে। 380 না? ফুল অ্যামাউন্ট। আচ্ছা, ও ফুল অ্যামাউন্টটা নিল, পার্সিয়ালটা কেন নিল না? না না, পেডে নাই, পেডে। এখন দেখেন এই যে, আচ্ছা ওটা আমি দেখতেছি ওটা কেন নেয় নাই। এই বিলে গিয়ে আমার 3টা অপশন, ফর রিভিউ, আনপেইড, পেইড। এটা যেহেতু আমি পেইড করছি তার মানে আমার পেইড অপশনে এটা দেখাচ্ছে। ওকে, এখন আমরা যদি শুধু বিল করি, শুধু বিল করলে আমরা এক্সপেন্স ওভারভিউ থেকে বিলে আসবো। বিলে এসে অ্যাড বিল, ঠিক আছে, অ্যাড বিল, আনপেইড ফর্ম। আচ্ছা, আপলোড ফ্রম কম্পিউটার করতে পারি, এটা হলো ক্রিয়েট বিল করতে পারি। ক্রিয়েট বিল করলে আমার সাপ্লায়ার একটাই দিলাম, টার্মস হচ্ছে দিলাম নেট 60 দিনের ক্রেডিট দিলাম। মেয়ের আমি এটা দিলাম হচ্ছে 21 তারিখ, কথার কথা। ও আচ্ছা, দাঁড়ান। ও, এটা আমার দরকার নেই, আবার দেখি। ওখানে কি করছিলাম, ওখানে কি করছিলাম, ওখানে কি করছিলাম বলতেছি, বলতেছি এটা কেন আসছে। আচ্ছা, ওখানে কি হয়েছিল, ওইখানে সিটি ইন্টারন্যাশনাল যে অ্যাকাউন্টটা আছে, ওই অ্যাকাউন্টে আমি অ্যাড বিল দিয়েছিলাম, মানে সিটি ইন্টারন্যাশনাল নামে অ্যাকাউন্ট। এটা হবে না, এটা যেতে হবে যে এখান থেকে সেখানে সাপ্লায়ার। প্রথমে আমরা করছি কি, পারচেজ অর্ডার, এই যে প্লাস নিউ থেকে যেতে হবে। পারচেজ অর্ডারের পর এখন এই যে বিল, পারচেজ অর্ডারটাকে আমরা বিলে কনভার্ট করছি। এখন ধরেন পারচেজ অর্ডার আমার দরকার নেই, সরাসরি বিল করবো। ডাইরেক্ট বিল করলে এই যে প্লাস নিউতে গিয়ে এখানে বিল। আর ওখানে কি করছি, ওখানে সিটি ইন্টারন্যাশনালের মধ্যে আরেকটা বিল অ্যাড করছি, অ্যাড বিল দিচ্ছি। এখানে দেখেন এখন আর ওই ঝামেলা হবে না। টার্মস দিছি আমি ওরে 60 দিনের, মনে করেন 60 দিনের মধ্যে টাকা দিবে। ডেট হচ্ছে মের 22 তারিখ, কথা কথা। আচ্ছা, এটা তারপরেও এটা আসতেছে কেন, একটাই জন্য নাকি? এইখানে একটা আছে, দাঁড়ান, কোয়ান্টিটি চেঞ্জ করে আলাদা বিল হবে। সেটাই তো দেখতেছি, দাঁড়ান ম্যানুয়ালি ডিলিট করে দেখি তো, নাকি একটা কাস্টমার জন্য এরকম দেখাচ্ছে। না না, এখানে ঘটনা আছে, এখানে হলো একটাই কাস্টমার আমার, একটাই সাপ্লায়ার আমার, আর একটাই আমার হচ্ছে প্রোডাক্ট, যার কারণে এরকম ও ওটা ধরে রাখছে।
না আরেকটা কাস্টমার সাপ্লায়ার অ্যাড করবো। নিউ আইটেম করা লাগবে না, সাপ্লাই করলেই এটা আসবে না। এর নাম দিলাম হোমি হলো আব্দুল কুদ্দুস ভাই। হ্যাঁ কেটে দিয়ে বন্ধ করবো। এই যে আসবে আগের আগের একটা ইয়ে আছে তো ওইটা অ্যাড হবে কিনা ওরা বলতেছে। এই যে এটাতে আর নাই। এখন দেখেন যদি এটা আইটেম না হয়, ধরেন আপনি একটা এক্সপেন্স অ্যাড করবেন, একটা খরচ অ্যাড করবেন। কি খরচ? সাপোজ ধরেন একটা ইউটিলিটি বিল আপনি এখানে অ্যাড করবেন। আব্দুল কুদ্দুস ভাইকে, আব্দুল কুদ্দুস ভাই ধরেন ডেস্কো, এটাই দেখাই অ্যাড নিউ। আপনার একটা পার্টিকে যার কাছে আপনি এক্সপেন্স করতেছেন, এক্সপেন্সকে এটা ধরেন আপনার নাম হলো ডেস্কো, ঠিক আছে? ডেস্কোর বিল এক্সপেন্স দেখাতে হচ্ছে না আপনার। এখন ওখানে আপনি ওকে সাপ্লায়ার, ডেস্কো আপনাকে কি সাপ্লাই দেয়? বিদ্যুৎ সাপ্লাই দেয়। ওর কাছে আপনার বেচা বিক্রির লেনদেন না, ওর কাছে হলো বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে। সেই হিসাবে আপনি ডেস্কোকে কি করলেন? অ্যাড করলেন। এখন আপনি আপনার তো এখানে কোনো আইটেম নাই, এক্সপেন্স আছে। তাহলে এই যে ক্যাটাগরিতে আমি কি দিব? ইউটিলিটি নাই, ধরেন আপনার গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি দিলাম। হ্যাঁ হ্যাঁ এগুলো দেওয়া আছে, না অটো আছে, না থাকলে অ্যাড করতাম। যেহেতু আমি অ্যাড করবো না, আছে আপাতত। আমি নিলাম ডেস্কো মে মাসের ধরেন বিল আমি দিচ্ছি, আপাতত লিখলাম। হ্যাঁ অ্যামাউন্ট কত? ধরেন আমার অ্যামাউন্ট হচ্ছে 2000। এখানে আমরা একটা জিনিস অ্যাড করছি, সেটা হলো আমার এখন সাপ্লায়ার নাম কি? ডেস্কো। ডেস্কোর কাছে কি নেই? বিদ্যুৎ নেই। এখন ডেস্কোর এই বিদ্যুৎ বিলটা গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটির আন্ডারে দেখাচ্ছি আমি। হ্যাঁ এই 2000 টাকা বিল আমি পেমেন্ট করতেছি। এটার উপর ধরেন ডেস্কোর বিলের উপরে একটা 10% ভ্যাট আছে, আমাদের বিদ্যুৎ বিলে থাকে কিন্তু। এই যে এটা যদি এখন 7 ক্লোজ দেই, তাহলে কিন্তু আমার আর এটা আইটেম হিসেবে যাবে না, ইনভেন্টরি থেকে যাবে না। আমার যে এক্সপেন্স, সেই এক্সপেন্সটা দেখানোর জন্য আমি ক্যাটাগরিটা ব্যবহার করব। বুঝছেন তো? তাহলে আমি এটা 7 ক্লোজ দিই, এটা একটা বিল করলাম। বিল করলাম মানে ডেস্কোর বিল আমার কাছে আসছে, আমি এটা বিল করে রেখে দিলাম। মানে এটা এখনো বাকি, এখনো দেই নেই, পেমেন্ট করতে হবে, অ্যাকাউন্টস পেয়েবলে থেকে গেল। ধরেন আজকে বিলটা পেইড হয়েছে, আমার অ্যাডমিন ডিপার্টমেন্ট থেকে বিলটা পেইড করে আমার কাছে দিচ্ছে। এখন তাহলে আমি এটা কি করব? এই বিলটা আমাকে পেইড করে দিতে হবে। এই পেইড থেকে আনপেইডে আসলাম, একটা বিল আমাকে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ রেখে দিচ্ছি। আমি যদি এখন এটা ওপেন করি, তাহলে মেক পেমেন্ট, ফুল অ্যামাউন্ট পেমেন্ট হয়েছে 7 ক্রোর্স, নো বিলস ফাউন্ড, মানে এটা অলরেডি পেইডে চলে গেছে। তাহলে আমরা ইনভেন্টরি, নন ইনভেন্টরি দুই ধরনের বিলই আমরা করতে পারবো এবং পরে সেটা পেমেন্টও নিতে পারবো। এখন এর আগে যে অর্ডার করলাম না পারচেজ অর্ডার, ওখানে তো আমরা এক্সপেন্সের সাথে সাথে দিয়ে দিলাম আদার সেক্টরস। হ্যাঁ ওটা তো তখন না দিলে ডক্টর বলছে না, ওটা তখন যাওয়ার দরকার ছিল না, আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি। তখন না দিয়ে অর্ডার করব না, পরে যখন বিল আসলো তখন ওই বিলের সাথে কন্ট্যাক্ট করে অর্ডারের সাথে এডিট করে আমি ওখানে অ্যাড করে দেব। আচ্ছা এই এই যে সাপ্লায়ার সংক্রান্ত যে বিষয়গুলা,
এর মধ্যে আমরা কি করলাম, পারচেজ অর্ডার, বিল, পে বিল, বিলের টাকা দেওয়া, পারচেজ অর্ডার করা। হ্যাঁ, এখন আসেন আমরা করব এক্সপেন্স। এক্সপেন্স কি, একটু আগে আমরা যেটা কি বলে এটা জেরোতে করছি, স্পেন্ড মানি, নগদ টাকায় কেনা, সেটাকে কুইকবুকে বলতেছে এক্সপেন্স। আমি যদি এখন এক্সপেন্সে ক্লিক করি, আমি একটা সাপ্লায়ারে দিই, ধরেন আব্দুল কুদ্দুস ভাই, এখানে দেখেন প্রথমেই বলতেছে পেমেন্ট ডেট, প্রথমেই পেমেন্ট ডেট ধরেন 30 মে পেমেন্ট ডেট, না এখানে বলতেছে পেমেন্ট মেথড কিসে দিচ্ছেন, ধরেন আমি চেকে দিছি, রেফারেন্স নাম্বার দিলাম, চেক নাম্বার, ঠিক আছে। বলতেছে পেমেন্ট অ্যাকাউন্ট, কোনটার থেকে পেমেন্ট দিবেন, তো সিটি ব্যাংক থেকে পেমেন্ট দিছি, পেমেন্ট ডেট, পেমেন্ট সব কিছু আগেই রেডি। এখন আমার যদি ডিরেক্ট এক্সপেন্স হয় তাহলে এক্সপেন্সটা ক্যাটাগরি কোন কোন চার্ট অফ অ্যাকাউন্ট এগেন্সটে দিচ্ছি সেটা ঠিক করে দেব। আর যদি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস হয় তাহলে প্রোডাক্টটা সিলেক্ট করব, দুটোই হতে পারে। এটা দিলাম আমি 10টা, হ্যাঁ এটা আমার এটা, আর এখানে ধরেন আমি একটা কি খরচ দিই, ধরেন আমার একটা ব্যাংক চার্জই আছে, কথার কথা থাকতে পারে না একটা ট্রানজ্যাকশনে, ডেসক্রিপশন হচ্ছে ব্যাংক, অ্যামাউন্ট ধরেন 10 টাকা, মানে এটা হলো আমার এই যে লেনদেন, এই যে পারচেজ, এটার সাথে সংক্রান্ত, যার কারণে আমি একসাথে দিচ্ছি। দিয়ে যদি আমি 7 ক্লোজ দিই, সাথে সাথে আমার এই ব্যাংক থেকে টাকা চলে যাবে, এটা আমার ইনভেন্টরি অ্যাসেটে চলে আসবে, আর এই যে এইটা আমার ব্যাংক চার্জ হিসেবে এই খরচে অ্যাড হয়ে যাবে। কি বলে আমার ও এখানে জিএসটি 0, মনে রাখবেন ব্যাংকে সবসময় ট্যাক্স রেট হবে 0। ব্যাংক মানে আমরা ব্যাংকে কি করি, ধরেন আমি এই জিনিসটা কিনতেছি, ব্যাংকের লেনদেন বলি, ব্যাংকের লেনদেন যখন আপনি এন্ট্রি দেখাবেন এটার ভ্যাট হবে 0। কারণ কি বলি, ধরেন আপনি এটা কিনছেন, এটার দাম 100, ভ্যাট আছে 10, 110। এখন ব্যাংকে কি আমরা 100 আলাদা দিই, 10 আলাদা দিই, আমি একবার 110 ট্রান্সফার করি, ব্যাংকের লেনদেনে কি থাকে 110। তার মানে আমি যদি 110-এর উপর আবার 10% ভ্যাট দিই তাহলে কিন্তু অঙ্ক, সেটা যদি করেন সেটা দিবেন, কিন্তু অঙ্ক ঠিক, টোটাল অ্যামাউন্ট ঠিক থাকা লাগবে। এই জন্য বাইরে কিন্তু ভেজাল নাই, বাইরে ওই জন্য আপনার এটা 0 দেওয়াটাই বেটার। তারপর কাস্টমারের কাছে শুনবেন, ক্লায়েন্টের কাছে শুনবেন, হ্যাঁ অ্যামাউন্ট 10 থাকতে হবে। এরপর 7 ক্লোজ। তাহলে আমরা নগদ টাকায় কিনলে কি দেখলাম, নগদ টাকায় কিনলে আমি শুরুতেই যখন আমি এখান থেকে এক্সপেন্স করব, আমার ব্যাংক ডিটেল শুরুতেই নিয়ে নেবে, কোন ব্যাংক থেকে টাকাটা কাটবে। তারপর আমি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করি, আমি আলাদা করে চার্ট অফ অ্যাকাউন্টের এগেনস্টে খরচ করি, সব দেখায় 7 ক্লোজ দিলে আমার কাহিনী শেষ। ওকে, এখন আসেন এই যে চেক, চেকটা কি জিনিস, চেক যদি আপনি চেক দেন মানে কি, মানে কি আপনি নগদ কিনছেন মনে করেন, কিন্তু এই টাকাটা ক্যাশ হবে আপনার ফিউচারে। চেক দেওয়া মানে কি, চেক দিচ্ছে পাস হয়ে পড়ে, মানে কি চেক দেওয়া মানে কি, চেক দেওয়া মানে কিন্তু নগদ টাকায় কেনার মতোই। ব্যাংকে টাকা থাকা মানে কি, আমার নগদ টাকায় দূরে রাখি, আমার টাকা আছে। তাহলে এই জায়গায় ঘটনাটা ঘটবে আমার নগদের মতো, কিন্তু টাকা যাবে পরে, এই জন্য এটা চেক। দেখেন এখানে শুরুতে আগে যেমন ব্যাংকের ডিটেল ছিল, এখানেও ব্যাংক ডিটেল, ঠিক আছে, কিন্তু এখানে টাকাটার একটা ডেট আছে, দেখেন পেমেন্ট ডেট কবে, এই ডেটটা আপনি ফিউচার ডেটে দিতে পারবেন, ঠিক আছে। দেখেন পেমেন্ট ডেটটা আমি জুন দিই, জুনের ধরেন 23 তারিখে দিলাম, আমি চেক দিয়ে কিনতেছি, নগদ টাকার মতোই কিনতেছি, কিন্তু পেমেন্টটা হবে জুনের 23 তারিখ, ফিউচার ডেটে এই ডেটটা দেওয়া যাবে। ওকে,
ধরেন ভাই সিটি ব্যাংকের একটা চেক দিছি আমি 23/6 ডেট। ওকে, এখন ধরেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কি, এটা তো ক্যাটাগরি তো বুঝছেন। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এইটা ধরেন, এটা আমি কিনতেছি হলো 5টা, ব্যাট ট্যাক্স। আমি যখন 7 ক্লোজ দেই, তাহলে এই যে ফিউচার ডেটে যে আমি পেমেন্টটা করলাম চেকের এগেনস্টে, কোন ব্যাংকের, সিটি ব্যাংকের চেক দিছি, হ্যাঁ, এইটা আমি ফিউচার ডেট সিলেক্ট করতে পারবো শুধুমাত্র চেক দেওয়ার কারণে। ওকে, আপনি যদি ব্যাংক থেকে দিতেন তাহলে ফিউচার ডেট দিলে বলতো যে ফিউচার ডেট দেওয়া যাবে না। আচ্ছা, এইটার অ্যাকাউন্টিং আসবে, এটা আপনি দেখেন অ্যাকাউন্টস পেয়েবলেই থেকে যাবে, অ্যাকাউন্টস পেয়েবলে থেকে যাবে। হ্যাঁ, এখন দেখেন এটার একটা ইয়া দেখায় আপনাকে, এটা একটু ওপেন করি। ও না, সরি সরি সরি, একটু ভুল বলছি, এটা অ্যাকাউন্টস পেয়েবলে থাকবে না, এটা পেমেন্টে চলে যাবে। যদি আপনার চেক বাউন্স ব্যাক করে, হ্যাঁ, 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 পেমেন্ট ক্লিয়ার হচ্ছে না, পেমেন্ট হবে হচ্ছে ফিউচারে। আচ্ছা, এইটা আমি বলি, এইটা হলো আপনার একটু ম্যানুয়াল বিষয় আছে এখানে। সেটা হলো এই চেক যদি আপনি করেন, আপনার স্টকে স্টক চলে আসবে, আপনার ব্যাংক থেকে ডিডাকশন এখানে দেখাবে, কিন্তু আপনার মেইন ব্যাংকে কিন্তু টাকাটা যায় না। আপনার এখান থেকে ব্যাংক থেকে ডিডাকশন দেখাই দিবে, সিস্টেমে দেখাবে, কিন্তু আপনার যখন ব্যাংক স্টেটমেন্ট আসবে তখন কিন্তু আপনি এই মাসে ওটার ট্রানজাকশন পাবেন। বিশ তারিখ, হ্যাঁ। ব্যাংক ট্রানজাকশন যেটা আসবে না, ব্যাংক ট্রানজাকশন এইটা ম্যাচ করবে হচ্ছে ফিউচার ডেট যেটা দিছি ওই ডেটের সাথে। ব্যাংক একটা স্টেটমেন্ট পাবেন না আপনি, ব্যাংক স্টেটমেন্ট পাই যখন ব্যাংক রিকনসাইল করবেন তখন ওই ব্যাংকের ডেট আর এই ডেট মিলবে না। আমার ব্যাংক বই তো ওই ডেটেই শুরু, কিন্তু আপনার লেনদেন হয়ে যাবে। আমার এখানে ব্যালেন্স শিট কি একটু ব্যালেন্স শিটে দেখাতে পারেন ভাই? আমরা বুঝছেন এটা ব্যালেন্স বুঝেন নাই? আচ্ছা দাঁড়ান, ব্যালেন্স শিটটা দেখাচ্ছি। ব্যালেন্স শিটে ব্যালেন্স শিট কি ব্যাংকে পেমেন্ট দেখাচ্ছে ভাই, ব্যাংকে কিন্তু চেক সাবমিট হয় না এখন না, বাট আপনি যে ব্যালেন্স মেইনটেইন করেন, আপনি যে ব্যালেন্স মেইনটেইন করেন সেই ব্যালেন্স কিন্তু আপনি ওই পার্টিকে দিলি। আচ্ছা এখানে তো আমার টাকা কেটে যাচ্ছে তাই না, কেটে যাওয়া দেখাচ্ছে, কিন্তু না, ব্যাংক রিকনসিলেশনে গেলে এইটা আপনি পাবেন ওই ডেটে যে ডেটে ব্যাংকের সাথে আপনার চেক অনার হয়ে গেছে। আমি যদি আমার এই মাসে কি জানেন আমার সেটা 30 তারিখে আমি যদি ব্যালেন্স শিটে কোম্পানি অ্যাকাউন্টে দেখে বলে শো না করি, আবার আমি যদি ওখানে ক্যাশে ব্যাংক শো করি তাহলে আমার মিসটেক হয়ে যাবে। এখানে একটু কন্ডিশন আছে। না 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 না, দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আমি একটু না না, আমি একটু রিপোর্টটা একটু দেখি। ব্যালেন্স শিট আমার ব্যাংকে আমার অ্যাকাউন্ট শো করবে, ব্যালেন্স শিটে ব্যাংকে কেটে যাবে, ব্যাংক ব্যালেন্সে শো করবে না, আমার পে করে শো না করলে তো মিসটেক হয়ে যায়। এটা দেওয়া মানে তো ব্যাংক থেকে কোনো টাকা কেটে যাবে, এটা মিসটেক হয়ে যাবে। ট্রায়াল ব্যালেন্সে আপনি যদি ট্রায়াল ব্যালেন্স করতে চাই তাহলে টাকা কেটে যাবে না। এখানে যদি আমি যদি ব্যাংকে যদি আমি ট্রানজাকশন দেখাই এই একটা হতে হ্যাঁ এখানে আমরা যখন হবে কিন্তু ব্যাংকটা হবে কিনা ব্যাংক হবে ব্যাংক হবে ব্যাংক হবে ব্যাংক হওয়ার কথা এই মাসে কি হবে তাহলে চেকটা অনার হবে যে পরের মাসে দেয়, সেক্ষেত্রে এই মাসে একটা রিকনসিলিয়েশন থাকবে। দাঁড়ান একটু দেখি নি।
ডেটটা তো ঠিক আছে। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিস ক্লিয়ারিং অ্যাকাউন্ট। ওইটা না, আমার এটা গেল -1402। দুশো তেইশ, হ্যাঁ। হ্যাঁ, মে জুনের ব্যালেন্স শিটই দেখতেছি। এই যে চেক, হ্যাঁ, 23/6। আচ্ছা, যে অ্যাডভান্স ডেটে দিছি ওই অ্যাডভান্স ডেটেই কিন্তু এখানে মাইনাস দেখাচ্ছে, তাই না? ওই ডেটে গিয়ে মাইনাস কিন্তু আপনার ইনভেন্টরি করতে গেছে, ইনভেন্টরি কি তেইশ সাইডে যাবে? নিশ্চয়ই না। না, ইনভেন্টরি আজকে সাথে যাবে। এটা যেদিন ক্যাশ হ্যাঁ ইনভেন্টরি কোনটা যেদিন এটা গ্রাস হবে নাকি? আপনি তো প্রোডাক্ট পেয়ে গেছেন, আপনি টাকা দিয়ে ভালো আছে, আপনি বোরানো দামে প্রোডাক্ট পেয়ে গেছেন চেক মাসের উপর, ইনভেন্টরি আজকে নাই। আচ্ছা, এইটার একটা বেটার সমাধান আমি আপনাদের দিব। ব্যাপারটা হচ্ছে এখানে ইয়ারা দেখাচ্ছে কবে, ওর ট্রানজাকশন দেখাচ্ছে 23/6, ফিউচার ডেটে ট্রানজাকশন দেখাচ্ছে চেক হওয়ার কারণে, মানে দেখাচ্ছে 23/6 যে টাকাটা কাটবে। কারণ আমি যেটা বলছিলাম যে ব্যাংকের যে স্টেটমেন্টটা করে সেটা আপনার ম্যাচ করবে, সেটা এই হিসেবে ঠিক থাকলো। কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে যে লেনদেন তো হলো আজকে, প্রোডাক্ট পেলাম আমি আজকে, সবই এই মাসের 31/5 কি দেখে করছি চেক করছি টাকা লাগে ডেটটা হলো ব্যাংক থেকে কাটবে পরে আমি মনে করি ভাই ব্যাংক থেকে না এটা কি হবে 31/5 কি হবে? হ্যাঁ 31/5 যেটা হবে, 31/5 আপনার ইনভেন্টরি আসবে। 31/5 যদি আপনি রিপোর্ট দেখেন, আপনি ইনভেন্টরি আসবে, অ্যাকাউন্টস পেয়েবল থাকবে। পেমেন্ট কারে করবে আমাকে? হ্যাঁ, তখন কারণটা আমি অল ডেট দিচ্ছি। আচ্ছা, ওই ডেটটা ধরে একটু করে দেখি, ওই ডেটটা ধরে একটু করে দেখি। 31/5 দেন এই মাসের বেসিক কিন্তু তৈরি হয় ইনভেন্টরি ঢুকতে পেমেন্ট কি এবং এর যখন এটা ব্যাংক থেকে কাটবে তখন থেকে তো মাইনাস হবে অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা জানতে চাচ্ছিলাম 31/5 কি থাকবে, মেতে, তাই না? 20 তারিখ দিলে হবে জুনের 20 তারিখ দেন 1/5/25 জুনের 20 তারিখ দেন না হবে না 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 আপনি যে ট্রানজাকশনটা বলতে পারেন 23 তারিখে জুনের এটা তো ব্যাংকের চেকের ডেট দেন জি বেসিক্যালি তো আচ্ছা, ধরেন মের 1 তারিখ থেকে জুনের 1 তারিখ পর্যন্ত কি হবে? ওই 23 তারিখ বাদ দিলাম, 23 তারিখ বাদ দিয়ে কি আসে? নাই তো ইনভেন্টরি হচ্ছে নাই 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 বলেছে তাহলে এখানে যেটা হলো, এখানে কিন্তু ওই ট্রানজাকশনটা আমরা এখানে ডেটটাকে চেকটা আমরা এখানে পাচ্ছি না, চেকটা পাচ্ছি হলো 23 তারিখে। কাইন্ডলি দেখবেন ওই
ওই যে মূলত এখানে সফটওয়্যার কাম করছে হচ্ছে চেক ডেবিট পেমেন্ট করা আর হয়েছে ওই যে 2300 তো ব্যাংক নিছে ইনভেন্টরি কি 2300 নিছে কিনা তাই জানি তো ইনভেন্টরি 23 এর যেটা এই 23 এর আগে তোমার ইনভেন্টরি থাকবে না কিন্তু আমার তো স্টোরে মাল ঢুকে ঠিক না স্টোরে তো মাল ঢুকে যাবে ইনভেন্টরি না সার্ভিস ছিল একটা ব্যাংক আছে ব্যাংক চার্জ করছে না 800 টাকা? না 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 না, না চেক ইনভেন্টরি দিয়ে করছে। ওয়াট আছে চেকে ই করছে পারচেজ করছে Yes, master. তাহলে এটা 1/6 কত তারিখে ইয়েটা করছে এটা দেখুন 1/6 এর মধ্যে এই যে 87 টাকাই তো ছিল মনে হয়। 100 টাকা 100 টাকা হ্যাঁ এক্সপেন্স না, 1/6 কিন্তু ইনভেন্টরি যেটা দেখাচ্ছি না। 23 তারিখে দেখে চেক করে দেখেন ইনভেন্টরি এটা আমরা ইনভেন্টরি থেকে চেক করতেছি না। ওই ডেটটা বানাই দেন তো 2300 জুনের ধরেন 30 তারিখ হবে না। এখন আছে। এই 100 টাকা আচ্ছা, এখানে যেটা হচ্ছে নিচ্ছে হলো আমরা যেদিন পেমেন্টটা হচ্ছে ওই দিন এখানে যেটা আমরা বেসিক্যালি যদি এটা মান্থলি করে আমরা বেসিক ডেটা ফরম্যাটে মানে এখান থেকে আলটিমেটলি বুঝতেছি কি বলেন, বুঝতেছি যেটা সফটওয়্যার মূলত বোঝাচ্ছে যে আমরা চেকের যে ডেটটা দিব ইনভেন্টরিটা ওই ডেটেই হবে ওই ডেটেই হবে এবং টাকা ওই ডেটেই কাটবে, জাস্ট আপনি অ্যাডভান্স ডেটে এন্ট্রিটা করে রাখতে হবে। না ভাই এটা কিন্তু আমি যখন ইনভেন্টরি মানে কিনলাম তখন তো আমার ইনভেন্টরি স্টোরে তো ঢুকে গেল না আপনি ফিজিক্যালি কি হচ্ছে ভাই আপনি চেক দিয়ে মাল কিনতেছেন মাল গুদামে আছে কিন্তু আপনার খাতায় মাল নেই আপনি খাতায় মাল না থাকলে আজকে মাল কালকে তো গুদামে যত মাল আছে আগামীকাল তো আপনি সেল করতেছেন ইনভেন্টরি লিস্ট তো মিলবে না তাই না, এখানে ইনভেন্টরি তো 23 তারিখে আপনার এখানে আসতেছেই না। সেটাই কিন্তু মাল তো ফিজিক্যালি আপনার গুদামে আমি তো মাল ফিজিক্যালি গোডাউনে আসবে না। সফটওয়্যার এটা আমি বলি কনসেপ্টটা বলি, এটা আমি যতটুকু আমরা এতক্ষণ দেখলাম তাদের কনসেপ্টটা কি দাঁড়ায়। কনসেপ্টটা হলো আপনি মাল কিনবেন হলো আগামী মাসের 23 তারিখে, আপনি অ্যাডভান্স চেক পাঠাইছেন আজকে, হ্যাঁ এটা বুঝতে সব যেটা মাল কিনবো এবং আপনার তো মাল কিনছি না ওটা টাকা দিতে পাইনি না এখানে ওভারঅলটা দেখে বুঝলাম কি ইনভেন্টরি দিচ্ছেন আমাকে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আমরা আপনাকে অ্যাডভান্স হিসেবে চেক দিয়ে দিলাম আচ্ছা এরকম ঘটনা ঘটে না ধরো আপনি প্রোডাক্টটা নিলাম নিয়ে আপনাকে চেক দিলাম এক মাস পরে আপনি পাস করা উচিত তো এটা তো ঘটেই, কিন্তু এখানে রিয়েলিটিটা কি, এখানে আমরা কি পাচ্ছি? এখানে যেটা পাচ্ছি সেটা হলো আমরা এটা আমি চেকের যে ডেট দিছি সেই ডেটে এসে সবকিছু ঘুরতেছে। মানে কি? হ্যাঁ, মাল এখনো পাই নাই। এখানকার কনসেপ্ট অনুযায়ী, এটার কনসেপ্ট অনুযায়ী যেটা হচ্ছে আমি মাল কিনবো আগামী মাসের 23 তারিখে, কথা আমি অ্যাডভান্স একটা চেক দিয়ে দিচ্ছি যে আগামী মাসের 23 তারিখে আমার এই মালটা দিবেন, আমি এখানে এন্ট্রি দিয়ে ফেলছি। বাইরে আপনি আর একটু ক্লিয়ার করে কারণ এটা হতে পারে না আপনি আগামী মাসের 30 তারিখে মাল কেনার কথা বলে চেক দিয়ে দিলেন তাহলে কি হচ্ছে আপনি মাল এখনো নেবেন কিনা কনফার্ম না কিন্তু আপনি কিন্তু এখানে ইনভেন্টরি কনফার্ম করে দিচ্ছেন আপনি যখন এই ডিটেল দিচ্ছেন তখন কি এক্স্যাক্টলি ওই প্রোডাক্টটা আপনি ইনভেন্টরি ওই দিকে ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে না তো? আচ্ছা আরেকটা এতক্ষণ কি দেখলেন? এই এমনও তো হতে পারে যে আমি 23 তারিখে যে চেকটা নিলাম ইনভেন্টরি ঢোকে নাই তো? 23 তারিখে আমি চেকটা নিয়েছি না আপনি কতটা ক্রয় করার জন্য চেকটা দিলেন তাই তো 23 তারিখে গিয়ে তারিখে যে ইনভেন্টরি ঢুকে যাচ্ছে আপনি 23 তারিখে ব্যাংক থেকে চেক দেখাচ্ছে ইনভেন্টরি ঢুকে যাচ্ছে আপনি তো আনসার্টেন আপনি চেক দিয়েছেন মাল নিবেন এটা কমিটমেন্ট তো নাও 23 তারিখে যে আমি প্রোডাক্টটা নিলাম না তখন এখানে তো এই কনসেপ্টে এটা হচ্ছে এটা আমার কাছে আচ্ছা, এটা আমি আবার বুঝাবো না। 23 তারিখে তো আমি 23 তারিখে প্রোডাক্টটা নেওয়ার জন্য চেক দিলাম 23 তারিখে যে ব্যাংক থেকে টাকা নিয়ে কেটে নিল ইনভেন্টরিতে ঢুকে না আমি প্রোডাক্ট নিলাম এটা আমি ডেলিভারি পাই না না, সেটা তো ট্রিটমেন্ট আলাদা, আপনি না নিলে তখন রিফান্ড করবে। আমি ডেলিভারি পাই না এইভাবে ইয়ে করলে সেটা একটা ট্রিটমেন্ট আলাদা হবে। ইনভেন্টরি পাইলে রিটার্ন দিয়ে তখন রিফান্ড ইস্যু করবে রিফান্ড করে দিবেন। তাহলে তো চেক আপনার কোনো কিছুই
হয় নাই, আপনি আগেই সবকিছু বলে দিলেন যে এটা কি হয়ে যাবে। এখন কনসেপ্ট এই আপনি বেসিক্যালি আমাদের কি হয়, আমরা নরমালি কি করি, কারো কাছ থেকে মালের কমিটমেন্ট দিয়ে অ্যাডভান্স চাইছি, শুধু চেক এন্ট্রি হয়। এখানে ইনভেন্টরি এন্ট্রি হওয়ার কথা নেই। না, এখানে একটা ব্যাপার আছে। দেখেন, আপনি এরকম এরকম বিষয়গুলো, এই যে দেখেন, এই ডিলেট চার্জ আর ডিলেট ক্রেডিট, এই দুটো জিনিস কি? এই দুটো জিনিস হচ্ছে সামনে আমার একটা রিটার্ন আসতে পারে সম্ভাবনা, এটা একটা নোট রাখা, মানে এরকম একটা নোট রাখা। তো ধরেন এইখানে এই চেকের ব্যাপারটা আমরা তো ডেট মেট সব দিয়ে দেখলাম। এখানে যেটা দেখা গেল সেটা হচ্ছে আমরা চেক পাশের যে ডেট দিছি সেই ডেটে গিয়ে আপনার তার আগে কিন্তু ইনভেন্টরি তো আপনি পাচ্ছেন না। 23 তারিখে ইনভেন্টরি পাচ্ছেন, 23 তারিখে আপনার পেমেন্টও দেখাচ্ছে, কিন্তু আপনি এটা ইস্যু করতেছেন আগে। ঠিক আছে? এখন ধরেন আমাদের দেশে এই ধরনের কমিটমেন্টগুলো হয়তো বা হয় না, বাট ওদের এখানে এরকম হয় যে আমরা আগে চেক দিয়ে দিচ্ছি। ধরো আপনার কোনো একটা কারণে আগে চেকটা দরকার, আগে চেক দিয়ে দিচ্ছি, চেকটা দিয়ে আমি কনফার্ম করছি, ধরেন একটা মানে মূল্যবান জিনিস বা যেটা ধরেন অ্যাভেলেবেল না, এইটার আমি বুকিং হিসেবে চেকটা আপনার কাছে পাঠাইছি যে ভাইটা 23 তারিখে নিব। কিন্তু চেকের ক্ষেত্রে কি হয়, আপনি একজনকে চেক দেওয়া মানে আপনি তাকে টাকা দিয়ে দিচ্ছেন ধরে নিতে হবে, ডিজনাল হলে সেটা পরে, টাকা দিচ্ছেন সেটা ধরে নিতে হবে। যার কারণে আপনার অ্যাকাউন্ট থেকে আজকে টাকাটা কেটে যাওয়া দেখাবে, কিন্তু আপনার ইনভেন্টরি আর হচ্ছে আপনার ট্রানজ্যাকশন এইটা দেখাবে কবে? ওই 23 তারিখ। এটাই বুঝলাম, প্র্যাকটিক্যাল মনে হচ্ছে না। আমি কিনবো, এটা গ্যারান্টি দেব। হ্যাঁ, আমি এটা কিনবো, এটা গ্যারান্টি দিই, কিনবো, গ্যারান্টি দেব, চেক দিই। চেক দিই। এটা আমি কিনবো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইটা না, এটার কনসেপ্ট এটাই। এখন এটা কেমনে কাজে দেয় এটা আমি আপনাদেরকে দেখাই দিই। তাহলে একটা দেখলাম কি এক্সপেন্স চেক, বিল, পে বিল, পারচেজ অর্ডার। এখন হচ্ছে সাপ্লায়ার ক্রেডিট আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড ক্রেডিট। ক্রেডিট কার্ড ক্রেডিটটা কি জিনিস? এই চেকের মতো যদি ক্রেডিট কার্ডে পেমেন্ট করেন, কি সাপ্লায়ার ক্রেডিটে আসতেছে, যদি ক্রেডিট কার্ডে পেমেন্ট করেন তাহলে দেখেন এই যে এখানে কুদ্দুস ভাই, এখানে ব্যাংকের জায়গায় দেখেন ব্যাংক আসতেছে না, কারণ আমরা ক্রেডিট কার্ড অ্যাড করি নাই, ব্যাংক অ্যাড করছি। তাহলে এখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট দিলে মানে এটা ক্রেডিট কার্ড কেন হলো, মানে এই নামটা ক্রেডিট কার্ড ক্রেডিট কেন হলো? ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট দিলে কয়েকটা ঘটনা ঘটবে। একটা হলো ইনভেন্টরি আসবে, ইনভেন্টরি যা কিনতেছি সেটা আসবে। দ্বিতীয়ত এক্সপেন্স হবে, টাকাটা চলে যাবে। তৃতীয় হলো আপনার লাইবিলিটি বাড়বে, বুঝছেন? তো এই জন্য নর্মাল ব্যাংক তো টাকা আছে মানে আমার অ্যাসেট, ওইখানে তো লাইবিলিটি বাড়ে না। এই জন্য ক্রেডিট কার্ডটা আলাদাভাবে দিছে। ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট দিলে অ্যাডিশনাল একটা জিনিস কি হবে? লাইবিলিটি বেড়ে যাবে, বুঝছেন তো? এরপরে আসেন, এখন সাপ্লায়ার ক্রেডিট করি। সাপ্লায়ার ক্রেডিট মানে আমি বাকিতে মাল কিনছি, আমি এখন এটা ফেরত দিব। কুইক বুকে একটা অসুবিধা হইলো, এই ক্রেডিট নোটের ক্ষেত্রে জেরোতে যেমন আমার কাছেই সব অপশন আছে, আগে কিনি পরে কিনি, আগে বেশি পরে বেশি আমি করতে পারবো। এইখানে কুইক বুকে অসুবিধা হলো সাপ্লায়ার ক্রেডিট একটাই, মানে যদি আপনার পেমেন্ট হয়ে গিয়ে থাকে তাহলে আপনি আর করতে পারবেন না, ওনাকে তখন রিকোয়েস্ট করতে হবে, ভাই আপনি এটা ইয়ে করেন, আমার এটা ফেরত দেন, বুঝছেন? জেরোতে কি করলাম ভাই, আমি কিনি বা বেশি আগে বা পরে সব আমার এখানে রেকর্ড করার অপশন আছে। কিন্তু এই যে কুইক বুকে শুধু সাপ্লায়ার ক্রেডিট, এটা একটু দেখি। এখন দেখেন পেমেন্ট ডেট, পেমেন্ট ডেট মানে কি? টাকা ফেরত দিচ্ছেন মানে পরের হিসাব। ওই যে এখনো পেমেন্ট হয় নাই বিল করা অবস্থায়, সেটা কিন্তু এখানে আপনি পাবেন না। সেটা করতে হবে কাকে? সাপ্লায়ারকে করতে হবে, কাস্টমার হিসেবে। সে করে ফেরত দিবে, আপনি এখানে কিছু করতে হবে না। এটা আমি জুনের বললাম 1 তারিখ আজকে। রেফারেন্স আইটেম পেমেন্ট দিয়ে না সেটা করতে হবে। এটা ভাই ওই হিসাব মতো ইনভয়েস দিয়ে করা যাবে না, এটা আলাদা। না, এইখানে এই তো বললাম যে এটা একটা ভালো সিস্টেম, ভালো না। হ্যাঁ ক্রেডিট ইনভয়েস। এইটা ধরেন আমি 2টা ফেরত দিচ্ছি আপনাকে, হ্যাঁ, আমার জায়গায়
ওকে, এখন দেখেন পুতুল ভাইয়ের নামে আমার একটা 2টার ফেস মাস্কের একটা ক্রেডিট নোট ইস্যু বুঝছে। এখন আমি এক্সপেন্স ওভারভিউতে যাই। এক্সপেন্স সাপ্লায়ার ক্রেডিট। হ্যাঁ, এখন দেখেন আপনার এখানে একটা মাইনাস ইনভয়েসের মতন শো করতেছে। এটা যদি আমি ভিউ করি, এই তো এখন এইটাকে আমি আচ্ছা, এইখানে যেটা অসুবিধা হলো, এইটা যে আমি রিফান্ড করব, হ্যাঁ, এই রিফান্ডের অপশন আমার হাতে থাকবে না, এটা একতরফা। আমি আপনার নামে করে রাখলাম। এখন ধরেন ওই যে আপনার এই ক্রেডিটটা কোথায় যে কাজে দিবে, ধরেন আপনার নামে ডিউ আছে, ডিউ কোথাও কি আছে? চেক এক্সপেন্স, আচ্ছা এইটা যদি একটু উপরে করে দিই। আপনার নামে ডিউ থাকলে ওইটার সাথে এটা ধরায় দেওয়া যাবে। একটু কারণ আমি এটা করে নিই, একটা বিল করি। ওকে, বিলটা কই করলাম, এটাই করছিলাম 29 পাতা। আচ্ছা এটাই রিমেক পেমেন্ট। দেখেন যখন আমি এই যে আপনার যে বিল, আপনার নামে যে বিল আছে, এই বিলটা যখন আমি ইয়ে করবো, নিচে দেখাবে কি সাপ্লায়ার ক্রেডিট আছে আপনার একটা। হ্যাঁ, এখন আপনি এটার সাথে অ্যাডজাস্ট করবেন কিনা, না করলে এটা তুলে দিবেন, তাহলে এই বিলের সাথে এটা অ্যাডজাস্ট হবে না। হ্যাঁ, আর যদি এটা দিয়ে দেন তাহলে এই বিলের সাথে অ্যাডজাস্ট হবে। এখন আপনার বিলও অনেকগুলো থাকতে পারে, সাপ্লায়ার ক্রেডিট অনেকগুলো থাকতে পারে, কোনটার সাথে কোনটা অ্যাডজাস্ট করবেন সেটা সেটা ঠিক দিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনি যদি ধরেন যে ওনার কাছে আপনার বিল আছে ধরেন 5টা, সাপ্লায়ার ক্রেডিট আছে 3টা, থাকতেই পারে। এখন আপনি কোন ইনভয়েসের সাথে কোন সাপ্লায়ার ক্রেডিট অ্যাডজাস্ট করবেন, এখান থেকে এটা হলো উপরে যে টিক দিয়ে নিলেই হয়। ওকে, 7 ক্লোজ। এখানে দেখেন এই যে 140 মূল্যমান কত, 60 পেমেন্ট। আচ্ছা, এখানে পেমেন্টের যে ডিটেলস দেওয়া আছে, কোন ব্যাংক থেকে যাবে, সিটি ব্যাংক থেকে যাবে, পেমেন্ট ডেট কবে, পেমেন্ট ডেট ধরেন 31 তারিখ। ঠিক আছে, এটা 7 ক্লোজ করলে এই যে আপনার এই বিলের সাথে আপনার যে মাল ফেরত, এই মাল ফেরত সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন ধরেন আপনার যদি টাকা পেমেন্ট হয়ে গিয়ে থাকে, পেমেন্ট হয়ে গেলে আপনার কি করতে হবে, ওনাকে বলতে হবে ভাই ফেরত দেন, রেকর্ড করেন। বুঝছেন, মানে টাকা পেমেন্ট হওয়ার পরের যে অপশন আমাদের জেরোতে আছে, সেই জেরোর এখানে না, এটা আপনার ইয়ারে বলতে হবে। বলতে পারে সেটা তার তার সিস্টেমে করে সে জানাবে, তখন আপনি এখানে করতে হবে ম্যানুয়ালি। মানে একটা অপশন এখানে নাই আর কি, কমার্স। বুঝছেন। আচ্ছা, আমি যেটা করব সেটা হলো আপনাদের আজকে এই সেলস রিলেটেড যে ভিডিওটা, এটা দিব, এর পাশাপাশি একটা রেফারেন্স ভিডিও দিব। এর আগে একটা একই জিনিস একটু ডান বামে ছিল, এটা একটু দেখবেন, 2টা ভিডিও দেখবেন। আর আপনাদেরকে গ্রুপেই দিব এখন, কারণ হচ্ছে কি গ্রুপে বেশি লোক অ্যাক্টিভ নেই, আপনারাই পেয়ে যাবেন।
ভিডিও প্লাস হচ্ছে আমি ওই একটা প্র্যাকটিসের কথা বলছিলাম, এগুলো দিব। এগুলো আপনি কুইক বুক বা জেরোতে, যেটাতে আপনার সুবিধা হয় সেখানে আপলোড করবেন। আর আমি দেখি যে সালমানের সাথে আজকে রাত্রে কথা হবে আমার, কথা হওয়ার পরে যদি আপনার ইয়া থাকে, কী বলে এটাকে, স্কোপ থাকে, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা অ্যাপ্লাই করে ওখানে ইন্টারভিউ দেন, দিয়ে দেখেন ওখানে আমি বলতেছি কি 10,000 20,000 15,000 যাই অফার করুন, 2 থেকে 3 মাস চাকরি করবেন। হ্যাঁ, টাকার দরকার নেই। 2 থেকে 3 মাস চাকরিটা করবেন, 2 থেকে 3 মাস চাকরি করলে আপনার মাথা ঘুরে যাবেন। খুব শেষ না হলে তো পারবেন পারবেন, সমস্যা নেই। আপনাদের কুইক বুক আর জেরোর সার্টিফিকেট নেওয়ার ব্যবস্থা সামনের ক্লাসে করে দিব, যদিও ক্লাস ছাড়াও দিতে পারি। ওর ছোটো ছোটো ভিডিও করা আছে, প্রশ্ন উত্তর দেওয়া আছে, ভিডিও দেখুন, প্রশ্ন উত্তর দেখে ইয়ে দেবেন, সার্টিফিকেট চলে যাবে। বুঝছেন? ঠিক আছে, তাহলে আপনারা আপনারা দুইজন নেক্সট রবিবারে তো ক্লাস হবে না, পরের রবিবার, নেক্সট রবিবার তো ঈদের পরের দিন। পরের রবিবারে একটু আগে আসতে পারবেন, ধরেন 4টার দিকে। পরের রবিবার একটু আগে আসেন আপনারাও, তাহলে যে যে কজন আছেন আমি 2টা সার্টিফিকেটেরই আপনাদের ইয়ে করে দেবো। জেরো আর কুইক বুকের সার্টিফিকেট হয়ে গেলে তখন যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমাদের আজকের টপিক শেষ।